কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। শুরু করছি নারদ। চলতি মাসেই রাজ্যের বাংলার আবাস যোজনার টাকা দেওয়া শুরু করার কথা। বাংলা আবাস যোজনার আওতায় পাকা বাড়ি বানাতে রাজ্যের প্রায় 12 লক্ষ পরিবারের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা পৌঁছে দেবে সরকার। তার আগে আবাসের টাকার দুর্নীতি রুখতে গ্রাম পঞ্চায়েতগুলিতে বিশেষ ক্যাম্প করে দফায় দফায় আবেদনকারী উপভোক্তাদের পরিচয় সহ নথি যাচাই করতে শুরু করেছে প্রশাসন। আর আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জেলা থেকে আমাদের কাছে খবর আসছে যেখানে গ্রামবাসীরা বলছেন যোগ্য ব্যক্তি আবাসের টাকা পাচ্ছেন না, কিন্তু শাসক দলের ছাতার তলায় থাকা সুবাদে অনেকেই অযোগ্য হয়েও সেই আবাস যোজনার টাকা পেয়ে যাচ্ছেন। এবং সেই বিষয়টি নিয়ে আজকেও আমরা চর্চা করব এই নারদের মঞ্চে। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট অতিথিরা, আমি দর্শকদের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেবো। আমাদের সঙ্গে রয়েছেন ঘাটাল বিধানসভার বিজেপি বিধায়ক শীতল কপাট, এবং আমাদের সঙ্গে রয়েছেন নারায়ণগড় পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ অনাদি বারিক। আপনাদের দুজনকেই কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। আমরা এই আলোচনায় তো যাবই, কিন্তু তার আগে যে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থেকে যে অভিযোগ এসেছে, সেই আবাস তালিকায় পঞ্চায়েত প্রধানের বাবা এবং চিকিৎসক স্বামীর নাম উঠেছে। ঘাটালের অজবনগর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে আবাসের তালিকা নিয়ে শোরগোল পড়েছে। প্রকৃত উপভোক্তারা বঞ্চিত, অভিযোগ গ্রামবাসীদের, এবং এ নিয়েই তুঙ্গে রাজনৈতিক চর্চা। এবার তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বাবা ও চিকিৎসক স্বামীর নাম আবাস তালিকায়, যা নিয়েই সমালোচনা। অভিযোগ, ঘাটালের অজবনগর 1 গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু মানুষ একেবারে ভাঙাচোরা মাটির বাড়িতে থাকেন। তাদেরকে বাদ দিয়ে প্রধান তার নিজের বাবা ও স্বামীর নাম আবাস যোজনায় সুপারিশ করেছে। এই নিয়ে জেলা শাসকের কাছে একটি অভিযোগও জমা পড়েছে। জানা গিয়েছে, পঞ্চায়েত প্রধানের বাবা কাশীনাথ ঘরুই রাজমিস্ত্রির কাজ করলেও তার ছেলে অর্থাৎ প্রধানের ভাই পেশায় স্কুল শিক্ষক। তার মাটির দোতলা বাড়ি রয়েছে, তাই কাশীনাথের নাম কি করে আবাস তালিকায় এলো সেই নিয়েই উঠছে প্রশ্ন। প্রধানদের স্বামী এবং বাবার ওদের বাড়ি বন্যায় ডুবেনি, ওদের বন্যায় বাড়ি ডুবতে গেলে আমাদের এই সব বাড়ি সব চলে যাবে, কিন্তু আমাদেরকে না দিয়ে সে প্রধান আছে, তার মেয়ে প্রধান আছে বলে সে আগে তার বাবার বাড়িটা করছে। এটা মিথ্যা অপপ্রচার করেছে। আমার মাটির বাড়ি সার্ভে করে গেছে, উপর থেকে এসেছে সার্ভে আমার মাটির বাড়ি বলেই তো তারা হচ্ছে আমার নামটা করেছে, যে আমি মাটির বাড়ি তারা দেখে, মানে মিথ্যা অভিযোগ করছে। পঞ্চায়েত প্রধান রীনা ধারার স্বামী পেশায় পশু চিকিৎসক, তাদের মাটির বাড়ি, তাই তারা আবাসের বাড়ি পাওয়ার যোগ্য। এ বিষয়ে রীনা ধারা জানান, তিনি যখন প্রধান ছিলেন না তখনই তাদের নাম আবাসের তালিকায় ছিল। তো মানে এখন অজবনগর 1 গ্রাম পঞ্চায়েতের প্রধান 1 বছর 4 মাস হয়েছে, কিন্তু এই নামটা আমাদের তালিকায় ছিল যখন 2018 সালে সার্ভে হয়েছিল, 21-এ, এখন 24 হলো, তখন থেকেই আমার নাম আছে। এ বিষয়ে ঘাটাল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বিকাশ কর বলেন, গ্রামবাসীদের অভিযোগ সত্যি হলে প্রশাসন ব্যবস্থা নেবে। তো এই আমাদের দেওয়া শুরু হয়েছে, এটা তো এই বছরই শেষ, আর কোনোদিন সার্ভে হবে না, আর কোনোদিন দেওয়া হবে না এরকম নয়। এখন হয়তো 9137 ওনারা ফোন নাম্বারে ফোনে সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করতে পারছেন না, আগামী দিনে ফোন করবেন, আপনাদের বাড়ি আগামী দিনে আবারও দেওয়া হবে। অতএব ভিত্তিহীন অভিযোগ করে লাভ নেই। যেটা অভিযোগ সত্য সেটা নিয়ে প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে, যে অভিযোগের ভিত্তি নেই সে অভিযোগ প্রশাসনই খণ্ডন করে দেবে। তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট। এই প্রধানের বাবা, রীনা ধারার বাবা, অর্থনৈতিক দিকে অনেকটা শক্তিশালী। সব থেকে বড় কথা, তার দাদা অর্থাৎ ওনার বাবার ছেলে সরকারি চাকরি করে, পেশায় একজন শিক্ষক। এই শিক্ষক কিভাবে আবাস যোজনা পেতে পারে? এলাকার মানুষ যারা আবাস যোজনা থেকে বঞ্চিত, যাদের মাটির বাড়ি, বাড়িতে বসে উপর দিকে তাকালে যাদের চাঁদ দেখা যায়, তারা আবাস যোজনা থেকে বঞ্চিত। রাজ্য জুড়ে আবাসের তালিকা নিয়ে শোরগোল। সেই তালিকায় এবার নাম জুড়ল পশ্চিম মেদিনীপুরের ঘাটালের অজবনগর 1 গ্রাম পঞ্চায়েতের। ঘাটাল থেকে মধুসূদন ভট্টাচার্যের রিপোর্ট, কলকাতা টিভি। প্রথমে আসবো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নারায়ণগড় পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ অনাদি বারিকের কাছে। বারংবার এই অভিযোগ উঠছে, আপনাদের জেলাতেও কম অভিযোগ নয়, এবং এক্ষেত্রেও যেটা দেখতে পাওয়া যাচ্ছে খুব স্পষ্টভাবেই যে পঞ্চায়েত সমিতির রীনা ধারা, তার বাবার মানে আপনার মানে সেই রীনা ধারার দাদা তিনিও সরকারি চাকুরে, তারপরেও এই তার নামটা অন্তর্ভুক্ত হলো কি করে? যোজনা দীর্ঘদিন ধরে 2018 সালে যখন সার্ভে হয়, তৎকালীন সময় থেকে বিজেপি সরকার ইচ্ছাকৃতভাবে টাকা আটকে রেখেছে। অ্যাপ্রুভেল হওয়ার পরেও
2023 সালে বিজেপি অভিযোগ করেছিল, সেই অভিযোগের পরেই যে তদন্ত হয়, সেই তদন্তে যে নামগুলো টেকনিক্যালি যেগুলো ভুল ছিল সেগুলোর নাম বাদ গেছে। এবং 2024-এ মমতা ব্যানার্জি সরকার উদ্যোগ নিয়েছে যে বাংলার যে 12 কোটি মানুষের মাথার উপরে ছাদ নেই, তাদেরকে আজকে মমতা ব্যানার্জি তার নিজস্ব ফান্ড থেকে আবাসের টাকা দিচ্ছে। খুব ভালো কথা, মুখ্যমন্ত্রী সাধু উদ্যোগ, কিন্তু যদি একদম জেলা স্তরে বা একেবারে ব্লক স্তরে যদি এই পর্যায়ে যদি দুর্নীতি থাকে, তাহলে মুখ্যমন্ত্রী সাধু উদ্যোগটা তো সাধারণ মানুষের কাছে, প্রান্তিক মানুষ যারা যোগ্য, যাদের পাওয়াটা প্রয়োজন, তাদের কাছে পৌঁছাচ্ছেই না। তার আগেই তো স্বজন পোষণের মাধ্যমে খেয়ে ফেলছেন যাদের প্রয়োজন নেই তারা। না, এটা মিথ্যে অভিযোগ। আগে আপনাকে বলি, যেটা যে এখানে এত মানুষের এত 12,000 লক্ষ যখন মানুষকে দেওয়া হবে, 12,000 লক্ষ, সেখানে দু চারটে হয়তো টেকনিক্যালি ভুল হয়েছে। যে টেকনিক্যাল ভুলগুলো আমরা সংশোধন করার চেষ্টা করছি, বারংবার অভিযোগ করার পরে আমরা সেগুলো সংশোধন, কিন্তু বিজেপি কোনো ভুল না পেয়ে তারা যেই দেখেছে যে বাংলার মানুষের কাছে যায়, তাদের মানুষের কাছে তাদের স্থান নেই, তারা বাংলার ঘাটাল বিধানসভার বিজেপি বিধায়ক শীতল কপাট, আপনার কি বক্তব্য রয়েছে? প্রথমত তৃণমূল কংগ্রেস আবাস যোজনাকে নিয়ে নিজেদের স্বার্থের জন্য ব্যবহার করছে। আর যখনই ধরা পড়ছে যে তৃণমূলের প্রধান অবৈধভাবে আবাস যোজনা নিয়ে নয়ছয় করছে, তখন তারা সেই দায়টা বিজেপির ঘাড়ে চাপানোর চেষ্টা করছে। আমি মনে করিয়ে দিই, 2023 সালে যখন আবাস যোজনার তালিকা বেরিয়েছিল, তখন আমাদের কিছু কর্মী, তাদের নিজেদের নামেও আবাস যোজনার তালিকায় নাম ছিল। তারা নিজেরা স্বেচ্ছায় বিডিও অফিসে এসে নামটা বাতিল করার জন্য আবেদন করেছিল, সেটা আমরা সংবাদ মাধ্যমেও জানিয়েছিলাম, দেখিয়েছিলাম। তাহলে আজকে যদি তৃণমূল কংগ্রেস যদি সদিচ্ছা দেখিয়ে মানুষের জন্য যদি আবাস যোজনা দেবার জন্য উদ্যোগ নিয়েছে, তাহলে তৃণমূল কংগ্রেসের প্রধান, পঞ্চায়েত সমিতির মেম্বার, এরা কি করে আবাস যোজনা নিতে পারে যেখানে পাবার যোগ্য নেই? যে ঋণাধারার দাদা একটা সরকারি চাকরি, বর্তমানে টিচার, সে কি করে পেতে পারে? এটা বাংলার মানুষের উন্নয়নের নাম করে তৃণমূলরা লুট করবে, তার পরিকল্পনা মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছে। কারণ তৃণমূল হচ্ছে চোরের দল, চুরি করতে না পারলে তৃণমূলের নেতৃত্ব খুঁজে পাওয়া যাবে না। চুরি করাই এদের পেশার লক্ষ্য, এদের কাজ। তার জন্য সবথেকে বড় চোর তো বিজেপি সবথেকে বড় চোর। আজকে কেন, আজকে আপনারা বলুন, মহারাষ্ট্রে আজকে অজিত পাওয়ার, যার বিরুদ্ধে বিজেপি অভিযোগ করেছিল হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছে। এখন মহারাষ্ট্রে যাবো না, এখন একটুখানি ঘাটালে থাকবো। অনাদিবাবু একটু ঘাটালে আসুন, মহারাষ্ট্রের বিষয়টা আমি জানি, আমি নতুন করে আপনার থেকে শিখবো না, আপনি একটু ঘাটালে আসুন। কেন আজকে আপনারা বলুন, যারা চুরি করেছে হেমন্ত বিশ্বকর্মা, অনাদি বারিক, আমি আপনাকে জিজ্ঞাসা করছি, শুনুন, আগে প্রশ্ন শুনুন, তারপরে উত্তর দেবেন। 2018 সালে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যে কথা বলা হয়েছিল যে বিপুল পরিমাণ দুর্নীতি হচ্ছে, অনাদি বারিক, আপনি কিন্তু এখনো পর্যন্ত কথা শুনছেন না। আমি আপনার কাছে আর যাব না, আগে অন্যের বক্তব্য শুনুন, তারপরে নিজের বক্তব্য রাখবেন। ধৈর্য রাখুন। অনাদি বারিক, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? অনাদি বারিক? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। আপনি যে বলছেন দুর্নীতির অভিযোগ তুলছেন বিজেপির দিকে, সেটা আপনার রাজনৈতিক প্রশ্ন থাকতেই পারে। আমার যে প্রশ্ন, যে শুধুমাত্র যদি আমরা আরেকটি আপনার পাশেই মানে দক্ষিণবঙ্গেই নদিয়া জেলার দিকে তাকাই, 2018 সালে 2,98,256 জনের নাম ছিল। কেন্দ্রীয় সরকারের অভিযোগের ভিত্তিতে রাজ্য সমীক্ষা চালিয়েই 1,80,919 জনের তালিকা তৈরি হয়। মানে এক দফায় প্রায় 1 লক্ষ লোকের নাম কমে যায়। আপনার মনে হয় না এই যে দুর্নীতিটা, এটা রাজ্যবাসীর মুখ কালো করেছে? এটা তৃণমূল কংগ্রেস বা সরকার যদি এই মানে তৃণমূল কংগ্রেসের শাসক দলের যদি মদত না থাকে, এই 1 লক্ষ লোকের নাম ভুয়ো ঢুকতে পারে? না, আপনাকে একটা কথা বলি, যেটা হচ্ছে 2018 সালে আবাসের অ্যাপ্রুভাল হয়েছে, তারপরে 2022 এর রেজাল্ট আপনাকে বললাম। কেন সার্ভে হবে এতদিন, কেন কেন্দ্র সরকার টাকা রেখেছে?
না না, সেখানে কিছু মানুষ 2018 সালের পরে 2023 সালে তো তার অর্থনৈতিক অবস্থার পরিবর্তন হয়েছে। আচ্ছা, তাহলে 2024-এরটা আপনাকে বলি, 2024-এরটা বলি। মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘোষণার পর 21শে অক্টোবর থেকে নতুন করে সমীক্ষা শুরু হয়েছে, শুনে নিন। 21শে অক্টোবর থেকে নতুন করে সমীক্ষা, 14ই নভেম্বর সমীক্ষা শেষ হয়েছে। ওই যে 1,80,000 ছিল, শুধু নদিয়া জেলাতে সেটা 1,67,129 জনে পৌঁছেছে, অর্থাৎ 13,790 জনের কোনো খোঁজ পাওয়া যায়নি। যাদের নাম রয়েছে আবাসের তালিকায় এরকম 13,790 জনের কোনো খোঁজ নেই, এটা শুধু নদিয়া জেলায়। তার মানে কতগুলো জেলায় এই ঘটনাটা ঘটে থাকতে পারে বলুন এবার। এটা বিজেপির অভিযোগ, এটা রাজ্য সরকারের সমীক্ষার রিপোর্ট, এটা বিজেপির অভিযোগ নয়, রাজ্য সরকারই এই অর্থনৈতিক অবস্থার পরিবর্তন হয়েছে। কোথাও টেকনিক্যাল আমার জানা নেই, যদি হয়তো টেকনিক্যাল ভুল হতে পারে, টেকনিক্যাল ভুলের জন্যই তো আজকে রাজ্য সরকার তো সার্ভে করছে, বারবার চেকিং হচ্ছে, সুপার চেকিং হচ্ছে, রাজ্য সরকার স্বচ্ছতার সঙ্গে কাজ করছে। বিজেপিরও তো এই একই অভিযোগ, টেকনিক্যাল। আপনি বলছেন টেকনিক্যাল ভুল, আজকে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে একই অভিযোগ হয়েছে। সরকারি কর্মচারী কাজ করতে গিয়ে তৃণমূল কংগ্রেস তো করছে না, সরকারি কর্মচারীরা না না, আপনার আমার কথাটা শুনুন। বামফ্রন্টের সময় সিপিএম এর নেতারা ঠিক করে দিত কে পাবে না পাবে, কিন্তু তৃণমূলের সরকারের আমলে আজকে সরকারি কর্মচারীরা সার্ভে করছে, তৃণমূল কংগ্রেসের নেতারা গিয়ে বাড়ি বাড়ি সার্ভে করছে না। সেখানে কোথাও যদি ভুল ত্রুটি থাকে, এত বড় একটা কর্মযজ্ঞ কোথাও ভুল ত্রুটি হয়েছে, সেগুলো সরকার সংশোধন করার চেষ্টা করছে। বিজেপি হাওয়া গরম করার জন্য, বাংলার মানুষকে বিভ্রান্ত করার জন্য এইসব অপপ্রচার চালাচ্ছে। যেহেতু দেখেছে কেন্দ্রীয় সরকার ভারতীয় জনতা পার্টির কাছে, আজকে আমার শীতল বাবুর কাছে আমার প্রশ্ন, আপনারা যে অভিযোগটা করছেন এবং এটাও ঘটনা, এই যে আমি যে তথ্যটা আপনার দর্শকদের সামনে তুলে ধরলাম, এই তথ্যটাও কিন্তু আমাদের সামনে এনেছে এই রাজ্য সরকার। তার মানে এই রাজ্য সরকার কিন্তু খুব স্পষ্টভাবে যে কথা বলে যে আমরা দুর্নীতিকে প্রশ্রয় দিই না, তারাই কিন্তু এই 13,790 জনের নাম যে ভুয়ো নাম ঢুকেছিল ওই তালিকায়, তারাই কিন্তু খুঁজে বার করে এনেছে। এই অবস্থানকে কিভাবে দেখছেন? এটা দেখুন, রাজ্য সরকার সবসময় চায় স্বচ্ছতার সঙ্গে কাজ হবে। আমি তৃণমূলের কাছে নয়, আমি বিজেপির কাছে প্রশ্নটা করেছি শীতল বাবুর কাছে। শীতল বাবু বলুন, রাজ্য সরকারের এই স্বচ্ছ অবস্থানকে কিভাবে দেখছেন? এইটা আমার সরকারের থেকে যদি প্রথম কথা আপনাকে বলেনি অনাদি বাবু, শীতল বাবুকে বলেছি। শীতল বাবু উত্তর দিন। তৃণমূলের তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়, এটা তৃণমূলের লোক দেখানো কাজ। বাস্তবে তৃণমূলের প্রধান পঞ্চায়েত বা আরও যে পঞ্চায়েত সমিতি জেলা স্তরের কার্যকর্তা আছে, লিডার আছে, তাদের নিজেদের নামে এই আবাস যোজনা একটি একটি করে নাম দেওয়া রয়েছে, যাতে তারা নিজেদের আত্মসাৎ করতে পারে। আমরা এর আগেও দেখেছি 2022-এ যে কেন্দ্র সরকার তার টিম পাঠিয়ে যে আবাস যোজনার তদন্ত করেছিল, সেখানে অনেক তথ্য আমরা পেয়েছি যে তৃণমূলের নেতারা আবাস যোজনা পেয়েছে। গোয়াল বাড়িকে দেখাচ্ছে যে এটা আমাদের আবাস যোজনার বাড়ি, রান্নাঘরকে দেখাচ্ছে এটা আবাস যোজনার বাড়ি। তো এটা সম্পূর্ণ একটা মিথ্যে, মানে যেরকম শাক দিয়ে মাছকে ঢাকা হয় সেরকম পরিস্থিতি। যতই শাক দিয়ে মাছকে ঢাকা দেখুন না কেন, মাছের যে গন্ধ সেটা বেরোবেই। আর তৃণমূল যে চোর, আর তৃণমূলে যে চোরদের নেতারা থাকে, তাহলে রাজ্য সরকারের সমীক্ষকরাই তো আজকে এই তথ্যটা সবার সামনে নিয়ে আসলেন। এটা তো কেন্দ্রীয় সরকার এত রিপোর্ট দিয়েও সুনির্দিষ্টভাবে কিছু বার করতে পারেনি। কেন্দ্রীয় সরকারের তো প্রায় 150-র কাছাকাছি টিম ঘুরে গেছে এর রাজ্যে, এরকম ভাবে তো নির্দিষ্ট রিপোর্ট দিতে পারেনি। আজকে তো রাজ্য সরকারের সমীক্ষকরাই বলছেন এই যে ডিসক্রিপেন্সিস গুলো হয়েছে, সেটা হয়েছে এভাবেই। তার সংখ্যাটা স্পষ্টভাবে রাজ্য সরকারের আধিকারিকরাই জানাচ্ছেন। এটা তো বিজেপির কোনো রাজনৈতিক দলের পর্যবেক্ষকরাও বলেনি বা কেন্দ্রীয় সরকারের টিমও বলেনি। তার মানে এটাকে কি স্বচ্ছতা বলে দেখবেন না? এটা হচ্ছে আমরা দেখেছি যে কচ্ছপ কিভাবে চলে, চলতে চলতে যখন তাকে উল্টে রেখে দেওয়া হয় সেই জায়গায় বসে থাকে।
ঠিক রাজ্য কর্মচারীগুলোকে রাজ্য সরকার তার মতো করে চালায়। সে পুলিশ থেকে শুরু করে বিডিও অফিসের কার্যকর্তায়, বিডিও অফিসের অফিসার থেকে অঞ্চলের অফিসার থেকে সবগুলোকেই নিজের মতো করে চালায়। সেখানে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। সেখানে দিদি যেটি বলে দিবে সেইটি হবে। শীতলবাবু, আপনি একটা কথা বললেন, রাজ্য সরকার, এক মিনিট, শীতলবাবু, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? নাম ধরা পড়বে। শীতলবাবু, আপনি আমার কথা শুনুন। আপনি বলছেন রাজ্য সরকার তার আধিকারিকগুলোকে নিজের ইচ্ছে মতো চালায়। রাজ্য সরকার কি তাহলে আপনি মনে করেন কেন্দ্রীয় সরকারের ইচ্ছা মতো, না রাজ্য বিজেপির ইচ্ছা মতো এই রাজ্যের আধিকারিকগুলোকে চালাবে? রাজ্যের আধিকারিকরা কার কথা শুনবে? রাজ্যের আধিকারিক রাজ্যের কথাই শুনবে, কিন্তু সেটা সঠিক দিশায় এগোবে। কিন্তু চোরকে যদি বলে সাধু বলতে, সেটা কিন্তু আমরা মেনে নেব না। সাধু কোথায় বললো? 13,790 জনের যে অস্তিত্ব নেই তালিকায়, 13,790 জনের নাম রয়েছে অথচ তাদের অস্তিত্ব নেই। এটা তো রাজ্য সরকারের আধিকারিকদের টিম এই তথ্য দিচ্ছে। তাহলে সেই টিমের স্বচ্ছতাকে কেন প্রশংসা করবেন না? সেই রাজনৈতিক উদারতা কেন থাকবে না রাজ্য বিজেপির? আমরা একবারও প্রশংসা করছি না, এরকম নয়। আমি বলছি যতটা তথ্য ভুয়া ধরা পড়েছে, যদি কেন্দ্রীয় অফিসার দিয়ে তদন্ত করা হয় তার ডবল ভুয়া ধরা পড়বে। 150টা টিম এসেছিল শীতলবাবু, তারা কোনো সুনির্দিষ্ট রিপোর্ট দিতে পারেনি। স্বচ্ছতা আনাটা উচিত, স্বচ্ছতা থাকা উচিত, এটা আমরা চাই। আমি আসবো অনাদি বারিকের কাছে। আজকে এই যে রাজ্য সরকারের আধিকারিকরা এই রিপোর্টটা দিচ্ছে, এটা একদিকে যেমন রাজ্য সরকার অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে স্বচ্ছভাবে টাকা ডিসবার্স করতে চান সেটা খুব স্পষ্ট, কিন্তু একই সঙ্গে এটাও স্পষ্ট যে প্রান্তিক লেভেলে একেবারে নিচু তলায় তৃণমূল কংগ্রেসের যারা সংগঠনের যারা দায়িত্বে রয়েছেন তারা যে দুর্নীতি করছেন অস্বীকার করেন। এটা বিজেপির অভিযোগ, এটা বিজেপির অভিযোগ। মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন স্বচ্ছতার সঙ্গে, এবং স্বচ্ছতার সঙ্গে আজকে কাজ করছে বলে আমার রাজ্য সরকারের কর্মচারীরা পরিশ্রম করে তার দুর্নীতি বের করেছে, বা কোথাও যে টেকনিক্যালি ভুল হয়েছে সেগুলো তিনি বের করেছে। বিজেপি একটা বড় চোরের দল, সারা বিশ্বের মধ্যে সব থেকে বড় চোর রাজনৈতিক দল যদি হয় বিজেপি। যে রাফালের কোটি কোটি টাকা কেলেঙ্কারি হয়েছে তার তদন্ত হয়নি। 100 দিনের আপনি একই কথা রিপিট করছেন। আমি আসবো আপনার কাছে, সম্ভবত প্রশ্নটা বুঝতে আপনার কোনো সমস্যা হয়েছে। একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসছি, দেখতে থাকুন নারদ নারদ। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন নারদ নারদ, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আমরা যে আবাস যোজনায় দুর্নীতি নিয়ে আলোচনা চলছে এবং সেখানে পশ্চিম মেদিনীপুরের ঘাটালের একটি জায়গায়, শুধুমাত্র তো ঘাটাল এটা নয়, গোটা রাজ্য জুড়েই বিভিন্ন জায়গা থেকে আবাস যোজনা সংক্রান্ত দুর্নীতির খবর আসছে এবং সেই নিয়েই আমাদের সঙ্গে রয়েছেন দুই বিশিষ্ট অতিথি। দর্শকদের সঙ্গে আরও একবার পরিচয় করিয়ে দেবো। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি বিধায়ক শীতল কপাট, ঘাটাল বিধানসভার বিধায়ক তিনি, এবং রয়েছেন নারায়ণগড় পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ অনাদি বারিক। আমি অনাদিবাবুর কাছে আবারও আসবো। অনাদিবাবু, আপনি যে কথা বলছিলেন আমি আপনাকে আরও একবার সুযোগ দিচ্ছি, প্রশ্নটা বুঝিয়ে বলছি যে 2022 সালে দ্বিতীয়বার সমীক্ষা করে দেখতে পাওয়া গিয়েছিল 1,30,000 জনের নাম বাদ যাচ্ছে। কারা করেছেন সমীক্ষা? রাজ্য সরকার। এবার 2024-এ যখন দ্বিতীয়বার সমীক্ষা হচ্ছে তাতে 13,790 জনের নাম বাদ যাচ্ছে। তাহলে এই দুটো সমীক্ষায় রাজ্য সরকার করছে এবং দুদফায় প্রায় 1.5 লক্ষ লোকের নাম বাদ যাচ্ছে। এটা বোঝা যাচ্ছে রাজ্য সরকার হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কতটা স্বচ্ছতার সঙ্গে এই মানুষের কাছে যাতে টাকাটা পৌঁছয় সেই চেষ্টাটা করছেন। কিন্তু নিচু তলায় তৃণমূল কংগ্রেসের যারা সাংগঠনিক নেতা রয়েছে তারা তাদের দায়িত্ব থেকে বিচ্যুত হচ্ছেন, অস্বীকার করেন। বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে সেগুলো নিয়ে বিজেপি বেশি বেশি করে প্রচার করছে। 1.5 লক্ষটা বেশি বেশি মানে বিচ্ছিন্ন ঘটনা, 1.5 লক্ষর ঘটনা বিচ্ছিন্ন ঘটনা, 1.5 লক্ষ না 1.5 লক্ষ, যেটা 1.5 লক্ষর ঘটনা যেটা বলি আপনাকে, 1.5 লক্ষর যে ঘটনা, সেই যে 4 বছর 5 বছর যে মাঝখানে গ্যাপ গেছে, এখানে মানুষের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন হয়েছে। মানুষ কতদিন অপেক্ষা করবে টাকা না পেয়ে? কেন্দ্র সরকার যখন মানুষকে বঞ্চিত করেছে, মানুষ তার নিজের গচ্ছিত অর্থ থেকে বাড়িগুলো তৈরি করেছে, পাকার বাড়ি করেছে। এখন তো সবাই ম্যাক্সিমাম পাকার বাড়ি। তারপরে তখন সার্ভে করতে গিয়ে সরকারি আধিকারিকরা দেখছেন তিনি বাড়ি তৈরি করে নিচ্ছেন, তার জন্য তার নামটা বাদ গেছে। আজকে মমতা ব্যানার্জি উদ্যোগ নিয়েছেন যে নতুন করে আবার সার্ভে করে, যেখানে 13,000 2024 সালে বাদ গেল, যাদের
ফাইনাল যে তালিকা হবে সেই তালিকায় প্রত্যেককে তিনি বাড়ি দিবেন প্রায় 12,000 লক্ষেরও অধিক, সেটা রাজ্য সরকার তার নিজস্ব ফান্ড থেকে দিচ্ছে। আজকে বিজেপি সরকার টাকা দিতে পারেনি, তারা মানুষকে তারা বিভিন্নভাবে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে, বাংলার মানুষকে বঞ্চিত করছে, বাংলার মানুষের সঙ্গে শত্রুতা করছে, বাংলার মানুষ এগুলো বুঝতে পেরেছে, তাই মানুষের কাছে স্থান পায়নি প্রত্যেকটা নির্বাচনে, তার প্রমাণ বাংলার মানুষ জানে। বিজেপির কাছে বিজেপি বিধায়ক শীতল কপাট, শীতলবাবু আপনার কাছে আমার প্রশ্ন যে এই যে ধরুন মুখ্যমন্ত্রী এই যে দায়িত্বটা নিলেন, এরপর তিনি বলছেন টাকা ডিসবার্স করবেন, সম্ভবত 15ই ডিসেম্বর বা তারপরেই এই টাকা ডিসবার্স করা হবে। যদি ডিসেম্বর থেকে এই টাকাটা ডিসবার্স করা শুরু হয় এবং গোটা রাজ্য জুড়ে যেখানে যেখানে আবাস যোজনার বিষয় রয়েছে সাধারণ মানুষের অ্যাকাউন্টে যদি টাকা পৌঁছে যায়, আপনারা মনে করছেন এখানে দুর্নীতি আছে, বেশ আমি মেনে নিলাম কিছু দুর্নীতি আছে, আমার মানায় কিছু এসে যায় না, কিন্তু সাধারণ মানুষের অ্যাকাউন্টে যেভাবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পৌঁছয় ঠিক সেভাবেই আবাস যোজনার টাকা পৌঁছলে তাদের বাড়ির ওপর কিন্তু একটা ছাদ হবে, তারা ছাদের তলায় নিচে ঘুমোবেন। ফলে সেটা কি আপনাদের 2026-এর বিধানসভা নির্বাচনের আগে আরও বেশি অপ্রাসঙ্গিক করে দেবে না, কি মনে করছেন? দেখুন, প্রথম কথা, এই তৃণমূল সরকার রাজ্যটাকে দেউলিয়া করে দিয়েছে। এখানে স্বাস্থ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, খাদ্যমন্ত্রী একের পর এক জেলে গেছে চুরির দায়ে। তাই এই দলটাই হচ্ছে চোরেদের দল। একটা জিনিস পরিষ্কার হয়েছে, দেখুন, এর আগে 2022-এ যখন আবাস যোজনার তালিকায় বের হয় সেটা 1 লক্ষের উপরে ছিল, এখন কিন্তু সেটা 13,000-এ নেমেছে। তার মানে কি, এখানে অনেকটা দুর্নীতি বলছেন আপনি, আমরা বলছি দুর্নীতি না, এটা অনেকটা মাননীয় মুখ্যমন্ত্রী কমিয়ে দিয়েছে যাতে তিনি আবাস যোজনা দেওয়ার সুযোগ করতে পারে। এত অভিযোগ করছেন, আবার এই জায়গায় দেখতে গেলে এতবার বললেন আপনি কথাটা, এই 2021-এও বলেছিলেন, 2024-এও বলেছিলেন, এখনো অবধি আপনারা বলতে পারেন না আপনাদের বিধায়ক সংখ্যা কজন, 77 থেকে এই মুহূর্তে কত সংখ্যা সেটা আপনারাও বলতে পারেন না, আমরা তো দূরস্থান। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে সাধারণ মানুষ যদি আবাস যোজনার টাকাটাও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে পান, তৃণমূলের থেকে পায়, তাহলে কি বিজেপিকে তারা আর গুরুত্ব দেবে? শীতলবাবু, গুরুত্ব 100% দেবে, মানুষ 100% বোঝে। আমি যে জায়গাটা বলতে যাচ্ছিলাম যে এই যে আবাস যোজনার তালিকা হয়েছে, যারা দুস্থ মানুষ বিজেপিকে সমর্থন করে তাদের নাম নেই। এইটা এক প্রকার দ্বিচারিতা করে শুধুমাত্র তার দলের যারা সমর্থক, যারা ঝান্ডা নিয়ে ঘুরে বেড়ায় ওই দলের, তাদের নামগুলো দিয়েছে। এর হিসাব আপনি যেটা বলছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী ছাদ করে দিচ্ছে, তাহলে 26-এ কি আপনাদের এফেক্ট পড়তে পারে? আমরা বলছি কিছুই হবে না। মানুষ বিজেপিকে চাইছে, তো বিজেপির ভোট আস্তে আস্তে বাড়ছে, পার্সেন্টেজ বেড়েছে, অনেক অনেক বেড়েছে। তো সেই জায়গায় 26-এ বিজেপি ক্ষমতায় আসবে আর এই চোরেদের দলকে এই 26-এই ফিনিশ করবে। তো সেই জন্য আমরা বলবো যে স্বচ্ছতা দরকার আছে, যে স্বচ্ছতা মাননীয় মুখ্যমন্ত্রী দেখাতে চাইছে, এটা যদি 2011 সাল থেকে হতো তাহলে আমাদের পশ্চিমবাংলা অনেকটা ডেভেলপমেন্ট হতো, কিন্তু সেই জায়গায় হয়নি। আর আগামী দিন হবে বলে মনে হয়। পিছিয়ে রয়েছেন, এটা আপনাদের দল বলছে, আমি বলছি না। আমি আসবো একবার অনাদি বারিকের কাছে। এই যে ধরুন এতগুলো বড় বড় কথা বলছেন, বিজেপি চোর, মহারাষ্ট্রে অজিত পাওয়ার কি করেছে না করেছে, কিন্তু সবচেয়ে বড় কথা আজকে মুখ্যমন্ত্রীর নির্দেশে সরকারি আধিকারিকরা যখন এই মানে দ্বিচারিতা আবিষ্কার করছে, যে কিছুদিন আগেই একটা সমীক্ষা একটা সংখ্যক লোক এলো, এবার সেটা অনেকটা কমে গেল। আপনি বলছেন টেকনিক্যাল ফল্ট হলে সেই ফল্টটাও কিন্তু করেছে রাজ্য সরকার। আপনি শাসক দলের কর্মী হয়ে রাজ্য সরকারের আধিকারিক দিকে আঙুল তুলছেন, সেটা আপনার বিষয়, আপনি বুঝবেন, আমি সে কথা নিয়ে বলবো না। কিন্তু এর প্রেক্ষিতে এই টেকনিক্যাল ফল্টের জন্য কেন্দ্র যদি টাকা বন্ধ করে, কেন্দ্র কি সেটা ঠিক করেছে না ভুল করেছে? প্রথম কথা, কেন্দ্র গরিব মানুষের টাকা কোনোভাবে আটকাতে যায়নি। একটার পর এক মিডিয়ায় দেখিয়েছে যে গোয়াল ঘরকে দেখিয়ে আবাস যোজনার টাকা নেওয়া হয়েছে। একই ব্যক্তি দুবার আবাস যোজনা নিয়েছে, আবার রান্নাঘরকে দেখিয়ে আবাস যোজনা নিয়েছে। কেন্দ্র চুরি রুখতে চেয়েছিল মানুষের, রাজ্য সরকার এখনো সঠিক তালিকা দেয়নি। অনাদিবাবু একই কথা বলে যাচ্ছেন, শীতলবাবুর কাছ থেকে উত্তর পেলাম।
আমরা একটা বিষয় দেখতে পাচ্ছি যে এই বিষয়ে একটা অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ মুখ্যমন্ত্রীর, তিনি সরাসরি ভর্ৎসনা করেছিলেন এবং সরকারি আধিকারিকদের পাঠিয়ে এই যে সমীক্ষা, এই সমীক্ষায় কিন্তু যারা তালিকায় ভুয়োভাবে অযোগ্য ব্যক্তিরা যারা নাম ঢুকিয়ে নিয়েছিল, অন্তর্ভুক্ত করেছিল, তারা কিন্তু বাদ পড়ছেন। ফলে এবার যে টাকা ডিসবার্স করা হবে সেক্ষেত্রে যারা যোগ্য তারাই এই আবাস যোজনার টাকা পাবে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। দেখা যাক এই বিষয়ে সরকারি মূল্যায়ন শেষ পর্যন্ত কি হয়। ধন্যবাদ। আমাদের সঙ্গে আজকে ছিলেন অনাদি বারিক, শীতল কপাট। আপনাদের মূল্যবান মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ। শেষ করছি নারদ। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।